চারটে এক্স ফ্যাক্টর, এতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত আবার খেতাব পেল। তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব পেল ভারত। আর এবারের এই খেতাব মিলিয়ে মোট আইসিসির 7টা ট্রফি ভারতের দখলে। ফাইনাল ম্যাচটা যে টাফ হবে সেটা আগেই আমি বলেছিলাম। আর ফাইনাল ম্যাচটা যে গ্রুপের ম্যাচের মতো হবে না সেটাও আগেই জানিয়েছিলাম। ফাইনালটা কিন্তু ফাইনালের মতোই হলো না, ঠিক না? একেবারে শেষ ওভার পর্যন্ত প্রায় চলে গিয়েছিল ম্যাচটা। চারটে এক্স ফ্যাক্টর ছিল এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে। আজকের এই ফাইনাল ম্যাচটা যেটা এই কিছুক্ষণ আগে শেষ হলো, এতে চারটে এক্স ফ্যাক্টর ছিল এবং সেগুলো এই ম্যাচের প্রধান বিষয়। শুরুটা হলো কুলদীপ যাদবের দুর্দান্ত ছোবল। কুলদীপকে কিন্তু এই টুর্নামেন্টে সেভাবে পাওয়া যায়নি। তার যে অ্যাগ্রেশন, তার যে বিষাক্ত বোলিং, মানে সেটা সেভাবে পাওয়া এতদিন যায়নি, কিন্তু ঠিক ফাইনাল ম্যাচে সেটা কিন্তু তিনি করে দেখালেন। ভারতীয় দল অপরিবর্তিত ছিল, চেঞ্জ হওয়ার প্রশ্নই ছিল না। সেক্ষেত্রে কুলদীপকে প্রথম পাওয়ার প্লের 10 ওভারের মধ্যেই কিন্তু ব্যবহার করা হলো এবং এসেই প্রথম বলেই তিনি উইকেট ছিটকে দিলেন রাচিন রবীন্দ্রার। এটা ম্যাচের একটা অন্যতম টার্নিং পয়েন্ট। কারণ রাচিন এবং উইলিয়ামসন এই দুজন যদি দাঁড়িয়ে যেত তাহলে কিন্তু এত কম রান নিউজিল্যান্ডের হতো না, আর একটু বেশি হতো। সেটা ভারতের পক্ষে কিন্তু একটা বিশাল অ্যালার্মিং হতো। রাচিনের ঠিক পরেই উইলিয়ামসনকে তুলে নিয়েছেন কুলদীপ। এই দুটো উইকেট ভীষণ ভাইটাল ছিল। এটা প্রথম এক্স ফ্যাক্টর। এই জায়গা থেকে যেখানে চাপের মুখে নিউজিল্যান্ড দলকে ধীরে ধীরে একটা ফাইটিং, মানে টোটালে একটা ফাইটিং স্কোরে নিয়ে যেতে সবথেকে বড় ভূমিকা ছিল ড্যারেল মিচেল এবং মিচেল ব্রাসওয়েলের। ড্যারেল 63 এবং ব্রাসওয়েল 53 করেছেন। দুটো অসাধারণ ইনিংস। এই দুটো ইনিংসেই ধীরে ধীরে হলেও কিন্তু একটা লড়াই করার মতো জায়গায় নিউজিল্যান্ড চলে গিয়েছিল। ভারতীয় বোলিংয়ের ক্ষেত্রে স্পিনাররা দাপট ধরে রাখলেও পেস বোলাররা কিন্তু মোটেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। হার্দিক পান্ডিয়া গোটা টুর্নামেন্টেই বল হাতে ততটা সফল নন। আর শামি এই ফাইনাল ম্যাচে রান প্রচুর দিয়েছেন। প্রচুর লুজ বল শামির বেরিয়ে গেছে, যেগুলো থেকে ওরা ক্যাপিটাল করেছে। এবং এই দুজনের যে ইনিংস, ড্যারেল এবং ব্রাসওয়েল, এটা কিন্তু দ্বিতীয় এক্স ফ্যাক্টর। 3 নম্বর এক্স ফ্যাক্টর আমরা সবাই জানি। শুরুটা যেভাবে করলেন ভারতীয় দলনেতা হিটম্যান রোহিত, অসাধারণ অসাধারণ বললেও কম হবে। জানাই ছিল আসলে সেকেন্ড ইনিংসে দুবাইয়ের এই পিচে ব্যাট করা কিন্তু খুব খুব কঠিন ছিল। এটা আগেও বারবার বলেছি, বা আগের ম্যাচগুলোতে যে 4টে ম্যাচ এখানে হয়েছে সেগুলোতে স্পষ্ট দেখা গেছে পরে ব্যাট করাটা কিন্তু একটা মানে সমস্যা হয়ে দাঁড়ায়। যথারীতি আবার রোহিত টসে লুজ করেছেন, টসে হেরে গেছেন এবং রান চেস করার জন্যই মানে সেটা হয়েছে, কারণ নিউজিল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। রান চেস করতে নেমে রোহিত যেভাবে শুরুটা করলেন, যে অ্যাগ্রেশন নিয়ে শুরু করেছেন, সেটা এদিন কিন্তু ক্লিক করলো এই কারণে বলবো যে অনেকে হয়তো বলবেন যে সেভাবে তো রোহিত শুরুর দিকে নড়বড়ে ছিল। নিশ্চয়ই ছিল, কিন্তু রোহিত তার লক্ষ্য থেকে কিন্তু সরে যায়নি। যেই রানটা চেস করার জন্যে, চাপ হালকা করার জন্যে প্রথম পাওয়ার প্লের যে 10 ওভার 30 গজ যে সার্কেল আছে এর বাইরে দুজন ফিল্ডার এই যে ফায়দাটা নেওয়া, এই যে সুযোগটা নেওয়া, এটা কিন্তু নিতেই হবে। এবং সেটা করতে গিয়ে ব্যাট চালালেন অসাধারণভাবে এবং সেটা একটা পার্থক্য করে দিল। বিশেষ করে
নিউজিল্যান্ডের পেস বোলারদের একেবারে ভোঁতা করে দিয়েছেন। স্পিনাররা এসেও কিন্তু সেভাবে আটকাতে পারেননি। তো সেটা ধীরে ধীরে একটা জায়গায় শেষ পর্যন্ত নিয়ে গেছেন। ওপেনিং জুটিতে গিল এবং রোহিত দুজনে 105 রান করেছেন। এটা 3 নম্বর এক্স ফ্যাক্টর ছিল। বিশেষ করে রোহিতের যে ইনিংসটা 76 রান 83 বলে, এবং 7টা বাউন্ডারি আর 3টা ওভার বাউন্ডারি রয়েছে, এই যে ইনিংসটা যেটা তাকে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে সম্মানও এনে দিয়েছে, এটা এটা ছিল 3 নম্বর এক্স ফ্যাক্টর। একটা সময় তো স্বাভাবিক কারণে উইকেট হারিয়ে ভারত বিশাল চাপে পড়ে গেছে। রান আর বলের অনেকটা পার্থক্য ছিল, ধীরে ধীরে সমান হয়ে গেছে। চাপ কিন্তু বাড়তে শুরু করেছে। সবথেকে বড় সমস্যা হয়েছে বিরাট কোহলি দ্রুত ফিরে যাওয়া। মাত্র 5 বলের ব্যবধানে 1 রানের মধ্যেই গিল যাওয়ার পর দ্রুত ফিরে গেছেন বিরাট কোহলি। এটা আরও একটা চাপ, একটা বিশাল চাপ ছিল ভারতের। ওই জায়গায় রিভিউ লস হয়েছে। সব মিলিয়ে সেই চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু যেটা বলছিলাম, এই পিচে স্ট্রোক করে মানে স্ট্রোকগুলো নেয়ার ক্ষেত্রে বল ব্যাটের যে টাইমিংয়ে আসার কথা সেখানে তফাৎ হচ্ছিল। শ্রেয়াস আয়ার চেষ্টা করছিলেন, বারবার মিস টাইমিং হচ্ছিল। এইরকমভাবে ধীরে ধীরে যখন এগিয়ে যাচ্ছিল ভারতীয় ইনিংস, বিশেষ করে 20 থেকে 30 ওভারের মধ্যে রান কিন্তু একেবারে কম হয়েছে, একেবারেই কম হয়েছে। প্রচুর ডট বল বেরিয়েছে, প্রচুর রান ওরা আটকে দিয়েছে। নিউজিল্যান্ড এ সময় খুব ভালো গ্রাউন্ড ফিল্ডিং করেছে, যদিও গোটা ম্যাচে বেশ কয়েকটা ক্যাচ ওরা ড্রপ করেছে, সহজ ক্যাচ ড্রপ করেছে, কিন্তু এমন কয়েকটা ক্যাচ ধরেছে যেগুলো মানে অপ্রত্যাশিত, একেবারে অপ্রত্যাশিত। ফিলিপসের ক্যাচটা তো সেটা ওয়ার্ল্ড ক্লাস, মানে এটা কোন পর্যায়ে সেটা বলা ভীষণ কঠিন। এত অসাধারণ ক্যাচ, মানে হাতে নেয়া, পুরো শরীরটা শূন্যে ভাসিয়ে দিয়ে হাত বাড়িয়ে এক হাতে ক্যাচটা তালুবন্দি করা। গিলের ক্যাচটা অসাধারণ। এ ধরনের ক্যাচ সত্যি ম্যাচ জেতায়, কিন্তু দুর্ভাগ্য নিউজিল্যান্ডের, তারা ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি। যাই হোক, রোহিতের এটা ছিল 3 নম্বর এক্স ফ্যাক্টর। আর 4 নম্বর এক্স ফ্যাক্টর ছিল, যেটা এই টুর্নামেন্টের আবিষ্কার, অক্ষর প্যাটেল এবং লোকেশ রাহুল। এই দুজনের ধারাবাহিকভাবে সফল ব্যাটিং, এই ফাইনালেও দুজন কিন্তু সফল। অক্ষর প্যাটেলের এর আগে বল হাতে 8 ওভার তিনি বল করেছিলেন নিউজিল্যান্ড ইনিংসে। 8 ওভারে 29 রান দিয়েছেন, উইকেট পাননি ঠিক আছে, কিন্তু কেন 2 ওভার মানে বল করানো হলো না, এটা ঠিক স্পষ্ট বোঝা গেল না। কারণ সব থেকে কম কিন্তু তিনি, তার ইকোনমি রেট অনেক কম ছিল, কিন্তু তারপরে অক্ষরের 2 ওভার শুধু শুধু নষ্ট করা হলো। সেই জায়গায় চেষ্টা করা হলো কাকে, হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামিকে। মোহাম্মদ শামি প্রচুর রান দিয়েছেন, 74 রান দিয়েছেন 9 ওভারে। সে যাই হোক, অক্ষর বল হাতে মোটামুটি তার কাজটা, মোটামুটি বলবো না, খুব ভালোভাবে কাজটা শেষ করার পর ব্যাট হাতেও চমৎকারভাবে নিউজিল্যান্ডকে সামলেছেন। একটা সময় পর্যন্ত তিনি টেনেও নিয়ে গেছেন, 29 রান করেছেন 40 বলে, কিন্তু অ্যাঙ্কারের যে রোলটা সেটা তিনি অনেকটাই সফল। এবং শেষ দিকে সেই লোকেশ রাহুল আবারও ম্যাচটাকে বার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, এবং ঠান্ডা মাথায় ধীরে ধীরে ম্যাচটা যখন একসময় রান বলের লুকোচুরি চলছিল, সেই জায়গা থেকে বল বেশি রেখে রানটা ধীরে ধীরে কমিয়ে আনলেন, এবং শেষ দিকে হার্দিক পান্ডিয়া এসে দ্রুত কিছু রান দিয়ে গেলেন, 18 বলে 18, আর জাদেজাকে নিয়ে লোকেশ রাহুল ম্যাচটাকে শেষ করলেন। লোকেশ রাহুলের যে ইনিংস, সেটা 33 বলে 34 রান, একটা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি। এই ইনিংসটাকে নিশ্চয়ই এক্স ফ্যাক্টর হিসেবে, মানে ম্যাচের ফোর্থ এক্স ফ্যাক্টর হিসেবে দেখা যেতে পারে। খুব ভালো বল করেছেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সাতনার, কিন্তু যেটা করার কথা, ম্যাচটা বার করার ক্ষেত্রে কিন্তু তিনি সফল হতে পারেননি। 10 ওভারে 46 রানে 2 উইকেট তিনি নিয়েছেন ঠিক আছে, কিন্তু ম্যাচটা বার করতে পারেননি। ভারতীয় ব্যাটিং গভীরতার কাছে ভারতীয়ের
টোটাল টিমের যে প্রত্যেকটা বিভাগে চমৎকার পারফরমেন্সের জন্যে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে হারতে হলো। 25 বছর আগে সেই 2000 সালে যেটা সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারতীয় দল, সৌরভ সেঞ্চুরি করেছিলেন, সচিন তেন্ডুলকর হাফ সেঞ্চুরি করেছিলেন, 69 করেছিলেন। সেই ম্যাচটা এতটা টেনেও শেষ পর্যন্ত স্টিফেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ডের কাছে ভারত হেরেছিল। 25 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর বদলা হলো। পাশাপাশি ভারতই একমাত্র দল যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে এবং আইসিসির 7টা টুর্নামেন্টে এখন পর্যন্ত ট্রফি ঘরে এসছে। তো এই পরিসংখ্যানে বলতেই হয় আইসিসির মানে 9 মাসের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুটো ট্রফি এসছে। আর 2023-এ তো ফাইনালে উঠে হারতে হলো। রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনেরই চারটে আইসিসি ট্রফি ওনারা জিতেছেন, চারটে করে। একটা বিশাল সাফল্য। যাই হোক, সব মিলিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। আমরা নেক্সট যেটা শুরু হবে, ইতিহাস তো হয়েই গেল ভারতের, এবার ঘরের মাঠে আবার আইপিএল 18তম আসর, সেদিকে আমরা তাকিয়ে থাকব, বিভিন্ন ম্যাচ দেখব এবং আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। নমস্কার।